একথা বলেই আজাদ আর তুষি উচ্চস্বরে হেসে দেয়। নূরজাহান তখন রান্নাঘর থেকে একটু উকি দিয়ে বলে, কি ব্যাপার? এত কি নিয়ে হাসা হচ্ছে মামা ভাগ্নে? আমাকে রেখেই আড্ডা দেওয়া হচ্ছে? আয় তো তুষি, তুই আমার কাছে আয়, হাতে হাতে সাহায্য কর আর কথাও বলি। তোর মামার সাথে অনেক কথা হয়েছে, এবার আমার পাশে আয়। তুষি উঠতে উঠতেই আজাদ হোসেনের উদ্দেশ্যে বলে, দেখছো, মামা মামির আর তর সইছে না। তুমি থাকো, আমি আসছি। তুষি গিয়ে দেখলো প্রায় সব রান্নাই শেষের দিকে। তখন সে শুধু চামচ নিয়ে মাংসগুলো নাড়াচাড়া করতে লাগলো। এদিকে তুষার উঠে রান্নাঘরে প্রবেশ করেই দেখলো তুষি কাজ করছে। অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছে গেল সে। এরপর চোখ বড় বড় করে বলল, আম্মা, ও আম্মা, আজ কোন দিক দিয়ে সূর্য উঠেছে আম্মা? নাকি আমি চোখে কম দেখছি? রান্নাঘরে কি সকাল সকাল পেতনি ঢুকেছে? আমি যা দেখছি এটা ইহকালেও সম্ভব না। আজই আমি চোখের ডাক্তারের কাছে যাব। সর্বনাশ, বয়স আমার 25 হলো না, এক্ষুনি চোখে দেখি না। এইভাবে চললে তো কেউ বউ দেবে না আম্মা। তুষি এক মনে রান্নায় মনোযোগ দেওয়ায় হঠাৎ তুষারের কথা খানিকটা হকচকিয়ে গেল। কাছুমাছু করে সাইডে দাঁড়িয়ে তুষারকে জায়গা করে দিল। তুষার একদম তুষির দিকেই দৃষ্টি নিক্ষেপ করে আছে। এভাবে তুষিকে দূরে যেতে দেখলে ওর দিকে ডান হাত বাড়িয়ে দিতে দিতে আবার বলে উঠল, হ্যাঁ, এই বেয়াদব মহিলা হাতে একটা চিমটি কাটতো। ভাই, আমার নিজের দুইটা চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। আয় আয়, জলদি আয়। নূরজাহান তুষার কথায় হেসে দিল। এরপর বলল, তুষি, এই সুযোগ হাতছাড়া করিস না মা। নিজেই যখন বলেছে, দে ইচ্ছে মতো চিমটি কেটে, কোনো ছাড়াছাড়ি নেই। তোষী অবস্থা নাজেহাল। মামি আর তার ছেলে এখন পেয়েছে লজ্জা দিতে। কেউ কারো থেকে কম না। তোষারের দিকে তাকিয়ে চোখ গরম করে তাকালো। এর মানে হলো, জঙ্গলি ভূত, একা শুধু পাই তোকে, সবকিছু শোধ তুলবো। এরপর সুযোগ মতো তুষারের হাতে জোরে একটা চিমটি কেটেই হুড়মুড় করে নিজের রুমে দরজা আটকিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। তুষারের চোখ ছানা বড়া। এ কি করলো তুষুচুন্নি? তাই বলে একদম সত্যি সত্যি দিয়ে দিল? দিন দিন তো দেখছি সাহস বেড়েই চলেছে। নূরজাহান হা হা করে হেসে উঠে বলে, শিক্ষা হয়েছে? কি মনে করেছিলি এবারও ছেড়ে দেবে? ভালো হয়েছে, আমি আরও শিখিয়ে দেব। তুষার মনে মনে বিড়বিড় করে। রাক্ষসী রাক্ষসী রাক্ষসী। দুপুরের সময় সকল অতিথি চলে আসলো তুষারের বাসায়। নূরজাহানের মা হামিদা বেগম, বোন সুমনা আর তার দুই মেয়ে রাদিবা, মারিহা সকলের সাথে ভালো মন্দ কথা বলে যার যার রুমে চলে গেল। অনেকদিন পর মা আর বোনকে পেয়ে নূরজাহানের খুশি কে দেখে। কত সময় যে হামিদা বেগমকে ধরে অঝরে অশ্রু ফেলেছে তার হিসেব নেই। তোষির সাথে আগে থেকেই রাদিবা মারিহার পরিচিত থাকায় আসার পর থেকেই হইচই বেঁধে দিয়েছে। তুষার নানুকে অনেক দিন পর পেয়ে সেই যে তার কোলে বসে আছে, আর অন্য কোনো দিকে খেয়াল নেই। সবাই হাত মুখ ধুয়ে দুপুরের খাবার একসাথে বসে কবজি ডুবিয়ে খেলো। এরপর মারিহা তুষির রুমে আরাম করে বসে পড়ল। আজ সারা রাত আমরা আড্ডা দেব, ওকে তুষি? কেউ ঘুমাতে পারবে না, আগেই বলে দিলাম। আমরা তো কালকের পরের দিন চলে যাব, তাই সারা রাত জেগে ইচ্ছে মতো আড্ডা দেব, ওকে গাইস? তোষিও বেশ খুশি হলো। রাধিবা আর সে জোরে গলা ফাটিয়ে বলল। তাদের কথার মাঝেই হুট করেই তুষার রুমে প্রবেশ করে। এরপর বলে, কিরে ফকিন্নিরা, তোরা তো দেখি এই বেয়াদবের সাথে পুরো বাসা একদম মাথায় উড়িয়ে ফেলেছিস। আস্তে আস্তেই সব অভদ্রতা শিখিয়ে দিল এই তুষুচুন্নি। তুষারের কথায় মারিহা লজ্জায় নুইয়ে গেল। চুপচাপ একপাশে বসে কাছুমাছু করতে থাকে। রাদিবা মুচকি মুচকি হাসলেও তুষি মুখ বাঁকা করে অন্যদিকে তাকিয়ে জবাব দিল। তুষার গলার স্বর গম্ভীর করে উত্তর দেয়, চুপ কর তুই। এখন তুই আমার সাথে আয়। কাল যে শার্টটা নষ্ট করে রেখে দিয়েছিস সে কথা মনে নেই? আয় জলদি, না হলে থাপ্পড় মেরে মেরে নিয়ে যাব, গুনে গুনে 10টা। মারিহা হা হয়ে গেল এদের ঝগড়া দেখে। ছোট থেকেই তুষারকে পছন্দ করে সে, তবে কখনো তা বলতে পারেনি। মনের মধ্যে শুধু কথাটি চুপচাপ পুষিয়ে রেখেছে। তাই তো যখন তুষার সামনে থাকে লজ্জায় মুখ থেকে কথা অটোমেটিক বন্ধ হয়ে যায়। যদিও তুষির কথা এখনো সে জানে না।
এদিকে তুষার কয়েকবার আসতে বললেও যখন আসলো না, তখন ওর হাত মুচড়ে কানে কানে ফিসফিসিয়ে বলে, কাল যে আমাকে জড়িয়ে ধরে বসেছিলি, এটা কি ওদের জানিয়ে দেব? কথাটি শেষ হতেই তুষি চকিত দৃষ্টিতে তুষারের দিকে তাকালো। এরপর বলল, না, কখনো বলবে না। যাচ্ছি আমি, যাচ্ছি। চল আস্ত শয়তান। এরপর রাধিবা আর মারিহাকে বলে তুষারের পিছু পিছু আসলো। দরজা হালকা চাপিয়ে তুষার বলল, নে, এবার আমার 10টা টি শার্ট আয়রন করে দে। খবরদার, কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো যাওয়া যাওয়াই নেই, গেলেই গোপন তথ্য ফাঁস। তুষি দাঁতে দাঁত চেপে বলল, এতগুলো আয়রন আমি একা করব? কাজের বুয়া পেয়েছো? একটা বিয়ে করে নিলেই তো পারো। জড়িয়ে ধরার জন্য এখন ভয় দেখিয়ে সব কাজ করিয়ে নিচ্ছ। তবে মনে রেখো, এই দিন নয়, আরো দিন আছে। সেই দিন নিয়ে যাবে এই দিনের কাছে। আরে চুন্নি, বিয়ে করবো তো বাপ। রাজাকার শ্বশুর তো আর তার কন্যাকে দিচ্ছে না ভাই। তবে সময় আসুক, এরপর দেখবি কোন দিন আসে। এখন আপাতত ভদ্রমেয়ের মতো কাজ কর দেখি, তবেই না বুঝবো বিয়ে করা যাবে নাকি বাদ হবে। এক চোখ টিপ মেরেই কথাটি বলল তুষার। তুষি ফুসফুস করতে করতে সব কাপড় আয়রন করতে নিল। যে নাকি নিজের কাপড়ও মাকে নিয়ে আয়রন করায়, তার আজ এসব করতে হচ্ছে। ইচ্ছে করলো সব পুড়িয়ে দিতে। সবগুলো কাপড় আয়রন শেষ হয়ে বড় করে দম নিল তুষি। বলল, হয়েছে, গেলাম। আমি কালই বাসায় চলে যাব, জঙ্গলি ভূত। চলে যেতে নিলেই খপ করে হাত ধরে ফেলে তুষার। এরপর কণ্ঠ অল্প খাদে এনে বলে, আরে আরে দাঁড়া, কাজ এখনো বাকি, তারপর যাবি। কাপড়গুলো এখন সুন্দর করে ব্যাগে রেখে আয় তো দেখি। তুষারের একের পর এক অত্যাচারে তুষি কান্না করে দিল। নাক টেনে টেনে বলল, আর জীবনেও আসবো না এই বাসায়। যে আসতে বলবে তার মাথা ফাটিয়ে দিব, এই বলে দিলাম। না বাবা, আমার এত ঠেকা পড়েনি বউয়ের বাসায় ঘর জামাই থাকার। তুই এই বাসায় না আসলে একটা হাড্ডিও তোর সাথে থাকবে না, মাথায় রাখিস। কথাটি বলেই তুষার একটু বাইরে বেরিয়ে কফি আনতে গেল। তুষির এই মুহূর্তে আর কোনো কথাই শুনতে ইচ্ছে করলো না। এখান থেকে যেতে পারলে তবেই শান্তি পায় সে। তাই তুষি হন হন করে কাপড়গুলো জলদি ব্যাগে গোছাতে থাকলো। এরপর হুট করেই ওপরের চেইন লাগানোর সময় ঝুনঝুন শব্দে তৎক্ষণাৎ হুড়মুড় করে ব্যাগ খুলে দেখতে পেল প্রায় 6 জোড়া রেশমি চুড়ি, দুপাতা নানান কালারের টিপ আর একটি গাজরা। সবগুলো বের করে ভালোভাবে দেখার পর এক এক করে দুহাতে ছুরি পরার সময় তার মধ্যে একটা চিরকুটও দেখতে পেল। কৌতূহলে ভাঁজ খুলেই দেখতে পেল চিরচেনা সেই হাতের লেখা, মীর জাফরের মেয়ে। কখনো কারোর জন্য চুড়ি কেনা হয়নি। প্রথম বেলায় সেদিনই চুড়ি কিনেছিলাম, তাও আবার তোর জন্য। তোর খুশিতে চোখ দুটো যখন চিকচিক করছিল, তখন আমার ইচ্ছে হলো সেই খুশিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে। আজ আবার মার্কেটে গিয়ে কিছু না ভেবেই টুক করে চুপি চুপি চুড়ি কিনে নিলাম। জানি না তোর কেমন লাগবে, তবুও আমাকে খুশি করার জন্য হলেও একটু পরে নিস। এই হতচ্ছাড়ার বাজে চয়েস চুড়িগুলো, তোর বন মানুষ। আচ্ছা, এটা হবে, এই হতচ্ছাড়ার বাজে চয়েসের চুড়িগুলো, তোর বন মানুষ। চিরকুট পেয়ে খুশিতে চোখগুলো চিকচিক করে উঠল তুষির। কিছুক্ষণ আগের সব কষ্ট অভিমান নেমে সেই পানির মতো উধাও হয়ে গেল। তখনই তুষারের রুমে ঢুকে উচ্চস্বরে রাধিবা তুষি ডেকে ওঠে, তুষি, এখনো আসছো না কেন? আসো, আমরা চোর পুলিশ খেলবো। এখনো তোমার কাজ শেষ হয়নি। হঠাৎ কারো কথার শব্দে ভীষণ ভয় পেয়ে যায় তুষি। হাতে যতগুলো চুরি ছিল সব ঝনঝন করে ফ্লোরে পড়ে ভেঙে যায়। এহেন শব্দে নূরজাহান তড়িঘড়ি করে তুষারের রুমে এসে দেখে চারিপাশে সব চুরি এলোমেলো হয়ে পড়ে আছে। তুষি ভয়ে ভয়ে ঢোক গেলে চোর যেমন ধরা পড়ে চুপ হয়ে যায়, তেমনি কাঁচুমাচু করে মাথা নিচের দিকে দাঁড়িয়ে আছে তুষি। নূরজাহান হাই হাই করে ওঠে, কিভাবে হলো এসব? তুষার দেখলে তো রক্ষে নেই। এত চুরি তুষারের রুমে কোথা থেকে আসলে তুষি? রাদিবাও তখন তুষির পাশে সন্দিহান চোখ নিক্ষেপ করে নূরজাহানের সাথে তাল মিলিয়ে বলে, তুষি, এতগুলো চুড়ি তোমাকে কে দিল? আসার সময় তো খালি হাতেই এসেছিলে। তুষি আমতা আমতা করতে করতে যখনই কিছু বলবে, পিছন থেকে তুষার তড়িৎ গতিতে রুমে প্রবেশ করে বলে, মা, তোমার এই আদরের ভাগ্নি দিলেও তো সব শেষ করে। এটা কি করলি তুষি?
সব চুড়ি ভেঙে দিলি? কত কষ্ট করে টিউশনের টাকা জমিয়ে আমার ভবিষ্যৎ বইয়ের জন্য ভালোবাসা মিশিয়ে কিনে রেখেছিলাম, তাও তোর নজরে ঠিকই চলে গেল। আগে আমার জিনিসে নজর দিতি, এখন তো দেখছি আমার একমাত্র বইয়ের জিনিসেও তোর ভয়াবহ রকমের নজর পড়েছে। তোর কোন কালের বইয়ের জন্য এসব এনেছিস শুনি? তুই যদি আর একবার তুষিকে কিছু বলিস, বাসা থেকে বেরিয়ে যাবি তুই। ও ভেঙেছে, বেশ করেছে, আরও ভাঙবে, তাতে তোর কি সমস্যা? নূরজাহান রেগে তুষারের মাথায় থাপ্পড় মারল, কান মলে দিয়ে তুষির কাছে গিয়ে আদর করল। এদিকে তুষির পায়ে যতটুকু চুরির কাজ ঢুকে কষ্ট পেয়েছে, এখন তুষারের কথাগুলোতে মনে হচ্ছে তার দ্বিগুণ কষ্টে বুক ফেটে যাচ্ছে। আচমকাই কান্না করে দিল তুষি। এভাবে তুষিকে কান্না করতে দেখে রুম থেকে যাওয়ার আগে তুষার শান্ত গলায় বলল, কান্না করলেও তো আর চুড়িগুলো ফিরে আসবে না। কান্না থামাতে বলো আম্মু, এরপর দেখি পায়ে কতটুকু কেটেছে, পরিষ্কার করে ব্যান্ডেজ করে দাও। কান্না মিশ্রিত চোখেই তড়িৎ গতিতে তুষারের পানে দৃষ্টি দিল তুষি। এই একটু আগেই বকে এখন আবার কেয়ার নিচ্ছে, আর কত রূপ দেখবে এই মানুষটার। নূরজাহানকে ধরে আগের তুলনায় আরো জোরে ডুকরে কেঁদে উঠল তুষি। নূরজাহান তুষারি কথায় মিটিমিটি হেসে মনে মনে বলল, যাতে ঠিক না হলেও তালে ঠিক, পাগল ছেলে। পায়ে হালকা কেটে যাওয়ার হাঁটতে অনেক বেগ পোহাতে হচ্ছে তুষিকে। নূরজাহান ধরে ধরে রুমে নিয়ে শুইয়ে দিল। বিকেল থেকে বিছানায় শুয়ে বসেই পার করছে তুষি। রাতে খাওয়ার সময় তুষারের দিকে ভুলেও তাকায়নি, চুপচাপ খেয়ে রুমে চলে এসেছে। হামিদা বেগম ধীর পায়ে তুষির কাছে আসলেন। তখন ওর পাশে রাদিপা মারিহাও ছিল। পানির কৌটাটা কোলে নিয়ে হামিদা বেগম বলল, পায়ের ব্যথা এখন কেমন হয়েছে তুষি? মলিন মুখে নানুর দিকে দৃষ্টি নিক্ষেপ করে উত্তর দেয় তুষি। জি নানু, একটু ভালো। পরীক্ষা শুরু কবে থেকে? আমাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারতা, খুব খুশি হইতাম নানা ভাই। হালকা হেসে তুষি বলে, অবশ্যই যাব নানু, আমার তো নানু নেই, তুমি আমার নানু। পান বানিয়ে সবটুকু মুখে পুরে নিলেন হামিদা বেগম। এরপর তুষির মাথায় আদর করে বলল, আমি তো তোমার নানু। কেন, তুমি কি আমাকে নিজের নানু ভাবো না? রাদিবা এতক্ষণ ফোনের দিকে তাকিয়েছিল, এবার নানুর কথাই তুষির আগেই বলল, নানু, বুড়ো বয়সে তুমি এমন সেন্টি খাচ্ছ কেন? সেন্টিফেন্টি কি কস, কিচ্ছু বুঝি না। সবাই ফিক করে হেসে ওঠে নানুর কথায়। এরপর রাদিবা নানুকে চেতানোর জন্যে নানান কথায় মন্ত হয়ে যায়। মারিহা এক কোনায় চুপচাপ বসে তুষির সাথে কথার সুযোগ খুঁজছিল। এই ঘটনার সময় তাকে রাদিবা তখনই হন হন করে রুমে এসে বলেছিল, আপু রে, ওইদিকে তো অবস্থা করুন, তুষুর পা কেটে গেছে। জানিস কিভাবে? তাও আবার তুষার ভাইয়ের কিসের নাকি ভবিষ্যৎ বইয়ের জন্য কিনে রাখা চুরিতে। এবার বুঝলি তুষার ভাইয়ের রিলেশন আছে? আমার তো মনেই হয়েছে ঢাকায় স্টাইল কারোর সাথে চুটিয়ে প্রেম চলছে। কথাটি শোনার পর থেকেই মারিহার বুকের ভিতরটা তোলপাড় শুরু করেছে। সত্যি যদি এমন কিছু হয়, তবে তুষার তো অন্য কারোর হয়ে যাবে। না, এটা সে কোনো কালে সহ্য করতে পারবে না। তখন থেকেই উস্কো খুস্কো করছিল সত্যিটা জানার জন্যে। তুষির সাথে বেশ ভালোই ভাব আছে তুষারের। যদিও তুষি কিছু জানে থাকে, এ নিয়ে বিনিয়ে জানা যাবে। তবে সারা বিকাল মুখে কলু পেটে বসেছিল তুষি, তাই জিজ্ঞেস করার সেই সুযোগও হয়ে ওঠেনি। নানু ঘুমানোর জন্যে চলে যাওয়ার পর গলা খাকারি দিয়ে বলে, তুষি, তোমাকে একটা কথা বলবো, সত্যি সত্যি উত্তর দেবে। যদি শিওর বলতে পারো, তবে তোমাকে আমি নিচে যত পারো তত ফুচকা খাওয়াবো। তুষি দুই ভ্রু কুচকে ভাবুক হয়ে বলে। জি আপু, বলো। মারিহার কথায় রাদিবা হা হয়ে যায়। কিপটুন বোনকে তাকে তো কোনোদিন একটা চকলেটও খাওয়াই না, তবে কি এমন কথা যে তুষিকে বস্তা বস্তা ফুচকা খাওয়াবে? ভাবার বিষয়। বোনের প্রশ্ন শোনার জন্য অধিক আগ্রহে বলে, তুই এমন কি জিজ্ঞাসা করবি যার জন্য তোকে এত কিছু অফার করছিস? আমাকে বল, দেখবি কাটায় কাটায় সঠিক জবাব দিব। কথা শেষ হতেই মারিহা দিল এক ধমক। চুপ কর তুই, আমার কথার মাঝে একদম আসবি না বলে দিলাম। ওর ধমকে রাদিবা দমে গেল, তবে চোরা চোখে বোনের পানে তাকিয়ে থাকে। এবার তুষির দিকে প্রশ্ন ছুড়ে মারিহা,
তুমি কি জানো তুষার ভাই কার সাথে প্রেম করে? দেখো ভাইয়ার মতিগতি ভালো লাগছে না, তাই জিজ্ঞাসা করছি। আমরা ননদ হিসেবেও তো একটা পছন্দ অপছন্দ আছে, তাই না তুষি? তার সব বায়োডেটা আমাদের জানতে হবে। কোনো মেয়ে জাদু করলো নাকি কে জানে, নয়তো কি এক্ষুনি চুড়ি টিপ কিনে দে, তুমি বলো। কথাটা শুনেই তুষি বিষম খেলো। কাস্তে কাস্তে চোখ লাল হয়ে যাওয়ার উপক্রম। হুড়মুড় করে রাধিবা গ্লাসে পানি এসে তুষিকে দেয়। তুষি এক নিমেষেই ঢকঢক করে খেয়ে গ্লাসের সব পানি ফাঁকা করে ফেলে। এরপর মারিহার দিকে আর চোখে তাকিয়ে দেখে সে অধীর আগ্রহে উত্তর জানার জন্যে তার মুখ পানে দৃষ্টি রেখে দিয়েছে। তুষি ধরা গলায় বলল, আমিও এটা ভেবেছি আপু, তবে সত্য কোনো তথ্য এখনো পাইনি। হতে পারে ঢাবির কোনো স্টুডেন্ট। রহস্য যদি বের করতে পারি তবে সর্বপ্রথম আমি তোমাকেই জানাবো। মারিহার উদ্দেশ্যে রাধিবা মুখ ভেঙচি কেটে জবাব দেয়, আপু, আমি বিকালেই তোকে বলিনি? তবুও আমার কথা এক বিন্দু বিশ্বাস নেই তোর। এই, তুই কি আমার মায়ের পেটের আপন বোন? তো তুই আমার বোন না, ফুটপাতে বসে কাঁদছিলি তাই না পারতে? বাবা বাসায় এনেছে তোকে, বড়দের মাঝে কথা বলবি না। রাধিবা বোনের কথায় রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। মায়ের কাছে গিয়ে সব বলে দিবে সে। আজ এর একটা বিহিত হতেই হবে। মারিহা আবার হাসি মুখে বলল, তাহলে তুষি এক কাজ করবে, তুমি তো তুষারের সাথে ভালো কথাই বলো, ভয় পাও না। আসলে ভাইয়ার রাগ আমি খুব ভয় পাই, তাই কাজটা তোমাকেই দিচ্ছি। কালকে ফোন ঘাটাঘাটি করে দেখবে যদি কিছু পাও কি, অমনি আমাকে খবর দেবে, ঠিক আছে? তুষি শুধু উপর নিচ মাথা নোয়ালো। ওর মনে মনে ভীষণ হাসি পাচ্ছে। তবে মারিহার কথা শুনে মনে হচ্ছে তুষারের প্রেম করাতে তার অনেক কিছু আসে যায়। কোনো বড়সড় অন্যায় করে ফেলবে তুষার ভাই, যার শাস্তি হতে হবে জেল। তুষির অবস্থা মানকা চিপায় পড়ার মতো। এখন ওর কাছে মনে হচ্ছে চোরকেই বলছে, তুমি কি চুরি করেছো? যদি করো আমার সামনে হাজির করো। তিনজনে দুপুরের পর যত প্ল্যান করেছিল তেমনটার কিছুই হলো না। সারা রাত আড্ডা তো দূর, রাত 11টা বাজার পরপরই তুষি ঘুমে তলিয়ে গেল। রাধিবাও ফোনে নাটক দেখায় ব্যস্ত হয়ে পড়ল। যত কিছু হয়ে যাক না কেন, আজ তার নাটক দেখাই লাগে। গভীর মনোযোগে নাটক দেখায় ব্যস্ত রাধিবা। মারিহা চিন্তায় ঘুমোতে পারছে না। মন কেমন কু গাইছে। তুষার ভাইয়ের সামনে গিয়েও ভালোবাসার কথা বলার সাহস হবে না তার। চিন্তায় সারা রাত মাথার চুল অর্ধেক পেকে গেছে। সকাল সকাল উঠেই তুষার খাবার টেবিলে বার কয়েক তুষির দিকে তাকালো। এবারও ফলাফল শূন্য। কোনোভাবেও মনের ভুলে তুষি তাকাচ্ছে না। সেই যে চুপচাপ নিচের দিকে মুখ করে রেখেছে, আর ওঠার নাম নেই। এদিকে মারিহা এক দৃষ্টিতে তুষারকে পরখ করছে। মনের ভেতর কি চলছে তা বোঝার চেষ্টা করছে সে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে নূরজাহান সবাইকে বললেন, আজ একটু বাইরে যাওয়া যাক, কিছু শপিংও করা যাবে, ঘোরাঘুরিও হবে। খাওয়া শেষে যার যার মতো রেডি হয়ে নিল। তুষির পা ব্যথা কমেছে, এখন হাঁটতে তেমন কষ্ট হচ্ছে না। সবাই রেডি হয়ে বের হলেও তুষারের নাম নেই। তাই নূরজাহান তুষিকে বলল, তুষিমা, যা তো তুষারকে ডেকে নিয়ে আয়। তুষি কখনোই ওই রুমে যাবে না বলে পণ করেছে। তুষারের ধারের কাছেও কোনোদিন ঘেঁষবে না সে। তাই আমতা আমতা করে বলে, মামি, আমার তো পায়ে ব্যথা, তুমি না হয় রাদিবাকে পাঠাও। পিছন ফিরে রাধিবার দিকে তাকিয়ে বলে, প্লিজ রাদিবা, একটু যাও না। রাধিবা কিছু বলার আগেই মারিহা চট করে জবাব দেয়, ওর যেতে হবে না, আমি দেখে আসছি, দাঁড়াও। এই যাব, এই আসবো। দৌড়ে তুষারের রুমের সামনে এসে জোরে শ্বাস নিয়ে দরজায় নক করলো মারিহা। ভেতর থেকে তুষার বলল, কে? আসো ভেতরে। মাথা বরাবরের মতোই নত করে গুটি গুটি পায়ে ভিতরে প্রবেশ করে রিন রিনে গলায় বলে, তুমি যাবে না তুষার ভাইয়া, সবাই বসে আছে। তুষার বিছানায় হেলান দিয়েই শক্ত কণ্ঠে বলে, না, যাব না, আমার শরীর ভালো লাগছে না। তোরা যা, বিরক্ত করিস না আমাকে। তুষারের শরীর ভালো না শুনেই চকিত দৃষ্টিতে তাকায় মারিহা। দেখে তুষার মনে ফোনের দিকে তাকিয়ে আছে।
আশেপাশে যে কোনো মেয়ে আছে তাতে কোনো হেলদোল নেই ওর। বড় বড় পা ফেলে তুষারের পাশে বসে একটা অস্বাভাবিক কাজ করে ফেলে মারিহা। নিজের ডান হাত বাড়িয়ে তুষার কপালে স্পর্শ করে বলে, দেখি জ্বর হলো নাকি? কই, শরীর তো ঠান্ডা। তুমি আমাকে বলো কি হয়েছে? খুব খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? মারিহা স্পর্শে মেজাজ খারাপ হয়ে যায় তুষারের। তৎক্ষণাৎ ওর হাত জোরে ঝাপটা মেরে ফেলে দেয়। রেগে গিয়ে বলে, এই, তুই কোন সাহসে গায়ে হাত দিলি? এসব বিরক্ত লাগে আমার, জানিস না? রুম থেকে বেরিয়ে যাবে এই মুহূর্তে। একটু আগে ভালোভাবে বললাম, তা কানে গেল না, তাই না? থাপড়িয়ে কান গরম করে দেবো, মনে রাখিস। যা বলছি, তোরা কোথায় যাবি যা। আমাকে চেঁচাতে আসিস কেন? আমি না গেলে কি কেউ মন খারাপ করবে? কথাগুলো বলেই এক সেকেন্ডও দেরি করলো না তুষার। হন হন করে ছাদের উদ্দেশ্যে চলে গেল। ইচ্ছে করেই তুষির উপর ওঠা সব রাগ মারিহার কাছে ঢালল। মারিহা কখনো ভাবেনি তুষার এরকম ব্যবহার করবে। আচমকাই কান্না করে দিল সে। দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। সুমনা বেগম চমকালেন। তার শান্তশিষ্ট মেয়েটার কি হলো এখন? এই না ভালো ছিল? নূরজাহান সহ সবাই বেশ অবাক হলো। অল্প কিছুতে কোনোদিন মারিহা কাঁদে না, খুবই শক্ত মনের সে। সুমনা বেগম আদর করে জিজ্ঞেস করলেন, মারিহা, কি হয়েছে? কাঁদছিস কেন? তুষার কিছু বলেছে? তার মা তুষারের কথা বলায় আরও কান্নার বাঁধ ভেঙে গেল। অস্পষ্ট স্বরে বলল, তুষার ভাইয়া আমাকে বকেছে মা, এখানে আমি থাকবো না, বাড়ি যাব। তোমরা কোথায় যাবে যাও। এই বলেই এক দৌড়ে রুমে চলে গেল। তোষিও রুমের এক চিপায় চুপচাপ দাঁড়িয়ে আছে। জঙ্গলি ভূত দেখি দিন দিন সবাইকে জ্বালিয়ে মারছে। শেষে দাঁড়িয়ে থাকতে না পেরে হাজারটা গালি দিতে দিতে ছাদের দিকে পা বাড়ালো। ছাদে পৌঁছে দেখতে পেল কার সাথে ফোনে যেন খুব হেসে হেসে কথা বলছে। তোষি মুখ বাঁকা করে উচ্চস্বরে প্রশ্ন করে, তোমার বউয়ের জন্য কেনা চুড়িগুলো ভেঙেছি বলে আমার রাগ কেন মারিহা আপুর উপর ঝাড়লে? হ্যাঁ, কাল থেকে কথা বলিনি, বেশ করেছি। কখনো কখনো বলবো না বন মানুষ। এতই যখন বউয়ের জন্য ভালোবাসা টপ টপ করে পড়ছে, তবে আমিও দেখি মেয়েটি কতটা সুন্দর। ফোনে নরম স্বরে রাখছি বলেই পকেটে পুরে নিল। এরপর তোষির চোখের দিকে পলকহীনভাবে দৃষ্টি নিক্ষেপ করে জবাব দিল, তার জন্য ভালোবাসা আমার দিন দিন বেড়েই চলেছে। একটা আস্ত গোলাপকে যত্ন নিচ্ছি, নরমভাবে ছুঁয়ে দিচ্ছি যাতে আমার হাতের চাপে নষ্ট না হয়ে যায়। আগলে আগলে রাখছি সব কালো হাত থেকে। আমার বিশ্বাস, কালো হাতগুলো তার দিকে এগিয়ে নিলেই সে তার কাঁটা দিয়ে সেই হাতগুলোকে ছিন্ন ভিন্ন করে দেবে। তোষি এসব জটিল কথার মানে কিছুই বুঝল না। তাই দৈভ্র কিঞ্চিত করে ভাবতে লাগলো কথাগুলোর মানে কি হতে পারে। তুষার আবার ওর দিকে এগিয়ে চোখে চেয়ে পুনরায় বলল, আর কি যেন বললি? বউ আমার কেমন সুন্দরী? আবার চোখে সে আগুন সুন্দরী। তার দিকে তাকালে এই চোখ যেন ঝলসে যায়। বুকের বাঁ পাশে উত্তেজনায় থক থক করে। তার ঠোঁটগুলো আমায় ভীষণ কাছে টানে। একবেলা কথা না বললেই মনটা পাগল পাড়া করে তোলে। তাকে যতই দেখছি ততই ভালোবাসার একটা কারণ দেখছি। আসলে মূল কথা, সে নিজেই তো আস্ত একটা ভালোবাসার গোলাপ ফুল। এত সুন্দর কথাগুলো শুনে এবার তুষির মনে মনে ভীষণ চলে গেল। হিংসে হচ্ছে অনেক। তার জানা মতে তুষি ছাড়া বলল তাকে গলা টিপে মেরে ফেলতে। কষ্টে মনটা জ্বলে যাচ্ছে। তবুও ভাবুক হয়ে তুষারকে বলে, সে কোথায় থাকে? তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। আমাকে ছবি দেখাও, তবেই না বুঝবো আসলে আগুন সুন্দরী নাকি ফাগুন সুন্দরী। কথাটি একটু ফুরন কেটেই বলে তুষি। এরপর হি হি করে হাসতে থাকে। সে থাকে আমার মনে, যার বিচরণ সব সময় আমার মধ্যেই। আমার কথা বিশ্বাস করতে হবে না তোকে। তোর ওই গোবর মাথায় এসব ঢুকবেও না। কিন্তু তুই যদি আসলেই আমার টুকটুকে আদুরে সুইট হার্টকে দেখতে চাস, তবে আয়নার সামনে গিয়ে বসে থাক। দেখবি তোর সামনেই চোখের পলকে চলে এসেছে। কণ্ঠে অত্যন্ত নরম করে কথাগুলো বলল তুষার। এদিকে পাল্টা প্রশ্ন যখনই করতে যাবে তুষি, তখনই পুরো কথাগুলো আবার ভালোভাবে বোঝার চেষ্টা করলো। মনে মনে আওড়ালো বেশ কয়েকবার। এরপর কথাগুলোর মানে বুঝতেই চমকালো তুষি।
তড়িৎ গতিতে তুষারের দিকে তাকাতেই দেখতে পেল মিটিমিটি হাসছে তুষার। তুষির চুপসে যাওয়া মুখখানি দেখতেই উচ্চস্বরে হেসে উঠল সে। অতি নিকটে এসে কানে কানে ফিসফিসিয়ে বলে, এমা তুষু, তোর গোবর মাথায় এত জলদি আয়না না দেখি উত্তর পেয়ে গেল। হায় হায়, ভাববার বিষয়। তুষার কানে ঠোঁট ছুঁয়ে কানের লতিতে হালকা কামড় দিল। তুষির হৃদস্পন্দন অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তুষারকে দূরে সরাতেও পারল না, নিজেই এক দৌড়ে দূরে সরে গেল। তুষার ব্যাটা ধীরে ধীরে তাকে মারার প্ল্যান করছে। ইস, কি ভয়ঙ্কর ছেলে রে বাবা। মারিহাকে অনেক বোঝানোর পরেও নূরজাহান আর একটা দিন রাখতে পারলেন না। সেই যে সকাল থেকে রুমে ঘাপটি মেরে বসেছিল, আর দরজা খোলার নাম নেই। তুষার ভাই কখনো তার সাথে এভাবে উচ্চস্বরে কথা বলে না। সবসময় মুখে থাকে মেয়ে ভোলানো হাসি। ছোটবেলা থেকেই একটু একটু করে মনের ভিতর অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হয়েছে। মানুষটার এলোমেলো চুল, হেলে দুলে হাঁটা, সব কিছুতেই তার যেন ঘোর লেগে যায়। একবার যখন মারিহা মাত্র ক্লাস 8-এ পড়ে, তখন নানুর বাসায় গিয়ে তুষার গাছে উঠে আম পেড়েছিল। তীব্র গরমের কারণে সারা চোখমুখ হয়ে গিয়েছিল রক্তিম লাল। সেই দৃশ্য দেখে মাহিরা বুকে শীতল বাতাস বইছিল। মনে হচ্ছিল এই ছেলেটা কখনো তার ভাই হতেই পারে না। ওই দিন পর থেকেই মারিহা তাকে অন্য নজরে দেখা শুরু করলো। সারা দিন রাত নিজের কল্পনায় তুষারকে নিয়ে ভাবতে থাকে। কখনো তুষার হয় তার রাজকুমার আর সে ভালোবাসার একমাত্র বউ। তবে এই ভাবনা বিয়ে পর্যন্ত মারিহা ভাবতেই পারে না। এসব কল্পনা করতে গেলেই কান দুটো ঝাঝা করে ওঠে। মারিহা আগে আগে রেডি হয়ে মাকে তাড়া দিল। রাধিবার যাওয়ার কোনো হেলদোল নেই দেখে জোরে এক ধমক দিয়ে বলল, রেডি হতে এত দেরি হয়? 5 মিনিটের মধ্যে বের না হলে তোকে আমি রেখেই চলে যাব। রাধিমা মুখ মুচড়ে দিল। এরকম মাথার কাছে এসে ঘ্যান ঘ্যান করিস না, যা রেডি হতে দে। তুষি একটু মন খারাপ করে নরম স্বরে বলল, আপু কালকে যেও, এভাবে রাগ করে থেকো না। ওই বন মানুষ কি না কি বলেছে, তাই নিয়ে একটু কষ্ট পাচ্ছ, তাই নিয়ে তুমি কষ্ট পাচ্ছ? জানো আমাকে তো কারণে অকারণে সুযোগ পেলেই থাপ্পড় তো দেয়, আবার মাথার চুলও ছিঁড়ে ফেলে। তবুও ভাই তো, তাই মেনে নিতে হয়। তুমিও এসব ছোটোখাটো জিনিস নিয়ে কষ্ট পেও না। মারিহা তুষির কথাকে তেমন পাত্তা না দিয়ে ব্যাগ হাতে নিতে নিতে জবাব দিল, তোমার আর আমার ব্যাপারটা এক না। তুমি আমার থেকে 2 বছরের ছোট, এসব বুঝবে না। জানো কতটা কষ্ট লাগছে আমার? একবার এসে সরি পর্যন্ত বলল না। সেই যে বাসা থেকে বের হয়েছে আর বাসা আসার নাম নেই, তার মানে কি আমি বুঝি না? থাকবো না আমি এখানে। তুষি অসহায়ের মতো ঠোঁট দুটি উল্টে বিড়বিড় করে বলল, কি জানি, আসলেই হয়তো বুঝি না। হামিদা বেগমকে রেখে সুমনা বেগম 2 মেয়েকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় বলল কয়েকদিন মাকে থেকে যেতে। বাসায় একা একা কি করবে? নূরজাহান তুষারের প্রতি সব রাগ আপাতত পুষে রেখেছে। একবার শুধু বাদরটা আসুক, মেরে তক্তা বানিয়ে ছাড়বে। দিন দিন অসভ্য হচ্ছে, বোনের মেয়েগুলোকে শান্তিতে 2 দিন থাকতেও দিল না। তুষি না হয় ওর বাদরামও সহ্য করে, তাই বলে কি ওরাও এসব বুঝবে? কবে ভালো হবে এই ছেলে? সবাই তো আর তুষি নয়। রাগে মাথা ব্যথা করছে প্রচণ্ডভাবে। তুষি মামিকে সামলানোর জন্য রুমে নিয়ে আলতো হাতে মাথায় মলম মালিশ করে দিচ্ছে। তবুও নূরজাহানের সারা শরীর রিরি করছে। রাতে আজাদ হোসেন আসার পরপরই নূরজাহান কেঁদে কেটে সব বলল। কতদিন পর তার একমাত্র বোন এই বাসায় এসেছিল, আর তুষার খারাপ ব্যবহার করে মেয়েটাকে কাঁদালো। আজ যদি আজাদ হোসেন কিছু না করে, সেও এ বাসায় থাকবে না। মায়ের সাথে বাপের বাড়ি চলে যাবে। কোনো দিন এই বাড়ির ত্রিসীমানায়ও পা দেবে না, এসব বলেও হুমকি দিল আজাদ হোসেনকে। আজাদ হোসেন দীর্ঘশ্বাস ফেললেন। প্রতিটি সংসারে হয়তো বউদের মূল্য বক্তব্য এই একটি কথায়, তুমি যদি এই কাজ না করো বাপের বাড়ি চলে যাব। আমি বলে তোমার মতো মানুষের সাথে সংসার করছি, অন্য কেউ হলে বিয়ের পরের দিনই চলে যেত। দেখা যায় এ কথা বলতে বলতেই একজন আর একজনের সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করে নিমেষেই সারা জীবন পার করে ফেলে। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লেও তুষারের আসার নাম নেই। শেষে হার মেনে নূরজাহানও দমে গেল। তার রাগ হচ্ছে ক্ষণিকের জন্য,
এই আছে এই নেই। সকালে দেখা যাবে আদরের ছেলেকে খুব যত্নে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন, তাই আজাদ হোসেনও এসব নিয়ে তেমন কোনো মাথা ঘামালেন না। চুপচাপ নাক ডেকে ঘুমিয়ে পড়ল। রাত 12টায় ডুপ্লিকেট চাবি নিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো তুষার। বাসার পরিবেশ শান্ত দেখে বুঝতে পারল খালামণি চলে গেছে। সে খুব ভালোভাবেই বুঝল নূরজাহানের মাথায় সূর্যের তাপের চেয়েও দ্বিগুণ গরম হয়ে আছে। চোখ দিয়ে আগুনের ফুলকা বের হয়েছে। চুপচাপ নিচের রুমে গিয়ে দরজা বন্ধ করলো। এরপর ফ্রেশ হয়ে ফোন দিল মিরাজকে। ফোনের ওপাশ থেকে মিরাজ বলল, কি খবর প্রেমিক পুরুষ? তাকে ছাড়া কি আসতে ইচ্ছা হয় না? তবে এক কাজ করো, পড়াশোনা বাদ দিয়ে রিক্সা কিনে নে আর সারাদিন দুজনে শহরের অলিতে গলিতে ঘুরে বেড়া। তুষার এমন বাজে কথা শুনে বেজায় রেগে গেল। কয়েকটা অকথ্য ভাষায় গালি দিয়ে বলল, শালার ঘরে শালা, আমার কথা রাখ। প্রেমিক তো তুই। শালি কি ভাবিস আমি কিছু জানি না? তুই যে নিজেই রাফসার জন্য হাত কেটে বসে আছিস, আবার কাপুরুষের মতো কান্না করিস। ছি, এভাবে কখনো ভালোবাসা হয়? কিভাবে ভালোবাসতে হয় আমাকে দেখে শিখ। হাত কাটা তো দূর, যদি দেখি অন্য ছেলের সাথে কথা বলছে, ওর চুলের মুঠি ধরে পুরো এলাকা ঘুরাবো। তখন চিরদিনের জন্য ছেলেদের দিকে তাকানোই ভুলে যাবে। ওসব বাদ দে। রাফসা অনেক কান্নাকাটি করেছে, বলেছে আমাকে আর কখনো ইগনোর করবে না। এখন বল, আমি যদি হাত না কাটতাম তবে কি ওর চোখে পানি দেখতে পেতাম? আর জানিস, এবার শুধু পানি না, এক আকাশ সমান ভালোবাসাও ছিল। তারপর বল, কবে আসবি? আমার কিছু হলেও ওরা কান্না করতো। বন্ধুর কিছু হলে কষ্ট তো পাবেই, এটাই স্বাভাবিক। ওই সবকে মায়া ভাব, ভালোবাসা নয়। তুই বরং জোর না করে ভালোবাসা আদায় করতে শিখ। এবার শোন, আমার ফোনে নোটসগুলো ঝটপট পাঠিয়ে দে তো, কমপ্লিট করেই ঘুমিয়ে যাব। অনেক ঘুম পেয়েছে শালা। মিরাজ তুষারকে চেতানোর জন্য দুষ্টুমি চড়ানো কণ্ঠে বলে, আচ্ছা দিচ্ছি। এবার বল, তোর লায়লা কি করছে? তোর পাশেই জড়িয়ে ধরে বসে আছে নাকি? তুষার দাঁতে দাঁত চেপে বলল, বাল করে বাল। শালা ফোন রাখ, সব সময় ফাইজলামি। ঢাকায় এসে তোকে আমি দেখে নিব শালা। মিরাজ উচ্চস্বরে হেসে টুপ করে ফোন কেটে দেয়। তুষারের মেজাজ চটে গেছে ফালতু কথা শুনে। বন্ধু মহলে এই একটা ঝামেলা মুখে কোনো বাজে কথা আটকায় না। তুষির আজ ঘুম ভাঙল তুষারের চিল্লা চিল্লিতে। সকাল সকাল জঙ্গলি ভূত এভাবে বাড়ি মাথায় তুলেছে কেন? নিজের বাড়ি বলে কি যাতা করবে? শান্তিতে একটু ঘুমাতেও পারল না তুষি। চোখ মুখে একরাশ বিরক্তি নিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে আসলো। এরপর ঘুম ঠিকমতো না হওয়ায় সব রাগ তুষারের উপর ছাড়ার উদ্দেশ্যে দাঁত কটমট করে বলল, মাসি সকাল সকাল চিড়িয়াখানা থেকে কি সব বাদরের বাসায় চলে এসছে? হ্যাঁ, এভাবে চিল্লানোর মানে কি? তুমিও পারো বটে। একটা এঁটো কলা খেতে দিলে কি এমন হতো? তুমি জানো না বাদর কলা খাওয়ার জন্যই চিল্লাচিল্লি করে? তুষির কথায় তুষারের রাগ আরও দ্বিগুণ হলো। মুহূর্তেই চোখ দুটো লাল হয়ে আসলো। এখানে কেউ না থাকলে নির্ঘাত আজ উচিত শিক্ষা দিয়ে দিত এই বেয়াদবকে। নূরজাহান হেসে উঠে তুষির কথায় রান্নাঘর থেকে বের হয়ে টেবিলে খাবার রাখতে রাখতে বলে, তুইও পারিস তুষি, মুখটা এবার একটু বন্ধ রাখ, যে কোনো সময় বোম ফেটে যেতে পারে। তুষি কাঁধের চুলগুলো হাত দিয়ে পেছনে ফেলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে জবাব দেয়, শোনো মামি, সকাল সকাল এই জঙ্গলি ভূত আমার ঘুম ভাঙিয়েছে। এর ওপর নানুর মতো বুড়ো মানুষের সামনে উচ্চস্বরে কথা বলছে। কখনো না হোক, তবুও নানু যদি চিল্লানোর ফলে হার্ট অ্যাটাক করে তখন কি হবে? না বাবা, আমি এসব অন্যায় সহ্য করব না। তুষার রাগে গজগজ করতে করতে বলে, মুখ থেকে আর একটা কথা বের হলে মেরে গুম করে দেবো বেয়াদব। তুষি মুখ মুছড়ে নাস্তা খাওয়াই মন দিল। তুষার নূরজাহানের উদ্দেশ্যে আবার বলে, আম্মা, তুমি কি আমায় নাস্তা দেবে? না দিলে বলো, সবাই মাঠে আমার জন্য অপেক্ষা করছে। আমি গেলেই খেলা শুরু হবে। তুষি বিরক্ত হলো। এসব আজাইরা ক্রিকেট খেলে কি হয় কে জানে, অসহ্যকর। তাই একটু ব্যঙ্গ করে বলল, আমার জন্য অপেক্ষা করছে, তারপর সবাই খেলবে। ই কি আমার প্রেসিডেন্ট আসছে গো, তার জন্য নাকি সবাই খেলা বাদ রেখেছে। হাস্যকর।
হামিদা বেগম ফোকলা দাঁতে খিলখিলিয়ে হেসে দিলেন। নূরজাহান চোখ রাঙিয়ে সতর্ক করল। বোঝাই গেল তার একটি কথা বললেই তুষি আজ শেষ। তুষার যথাসম্ভব নিজের রাগ কন্ট্রোল করছে। আজ এই বেয়াদবের সাথে কোনো রকম ঝামেলা করতে ইচ্ছে নেই তার। বিয়ের পর সব শোধে আসলে ফেরত নেওয়া যাবে। চুপচাপ একটা পরোটা খেয়েই ব্যাট হাতে নিয়ে রুম থেকে বের হলো। তুষি আর হামিদা বেগম তখন টিভিতে সিরিয়াল দেখছে খুব মনোযোগ দিয়ে। পেছন থেকে তুষার ধপাস করে ব্যাট দিয়ে পিঠে দিলে এক বাড়ি। তুষি পেছনে ফিরতেই ততক্ষণে সে উচ্চস্বরে হাসতে হাসতে বাড়ির বাইরে চলে গেছে। মনে হচ্ছে আজ একটা বিশাল রকমের কাণ্ড করতে পেরে সে খুব খুশি। তুষি পিঠের ব্যথায় কান্না করে দিল। মনে মনে তুষারকে গালি দিয়ে তবেই সে ক্ষান্ত হলো। বিকেলের দিকে নিচতলার এক আন্টি নূরজাহানের সাথে বেশ জমজমাটভাবে আড্ডা দিচ্ছে। নূরজাহান হালকা নাস্তা বানিয়ে সেই যে গল্প নিয়ে বসেছে তার হিসেব নেই। আন্টির সাথে ছোট্ট একটা পুচকে মেয়েও আছে, তার নাম হচ্ছে রাহা। সে আপাতত এদিক ওদিক ঘুরে সব জিনিস হাত নেড়ে নেড়ে দেখছে। গোল গোল চোখজোড়া দিয়ে তুষিকে বেশ কয়েকবার পরখ করে এক সমুদ্র বিস্ময় নিয়ে আধো আধো গলায় বলল, তুমি কোথায় থাকো? এ বাচ্চাই তোমাকে তো আগে দেখিনি। আমার সাথে খেলবে? অনেক বলো বলো, বন আছে আমার। আছো আছো, বল খেলি। তুষি ছোট্ট বাবুটাকে কোলে নিয়ে দুই গাল চেপে টপাস টপাস কয়েকটা চুমু খেয়ে বলল, আমরা পরে বল খেলবো। আগে বলো তুমি এত কিউট কিভাবে হলে? আমার অনেক মেকআপ আছে, তুমি কি সাজবে? ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে সে তুষির চুল টেনে মাথা নিচে নিয়ে আনলো। এরপর তুষির মতোই দুগালে মুখের লালা লাগিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে দিয়ে বলল, আম আম আদল আদল, তুমি এত কিউট কেন? আমার মেকআপ চিলে ছাড়বে, অনেক সুন্দর করে সাজাবো, মজা হবে। তুষি তার কথাই হেসে রাহাকে বুকে চেপে ধরল। এরপর ব্যাগ থেকে সব লিপস্টিক বের করে লাল টকটকে করে ঠোঁটে পরিয়ে দিল। আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, দেখো তো কিউটি, কেমন লাগছে? বিউটিফুল লাগছে না? ঠোঁটজোড়া চুমু খাওয়ার মতো করে আয়নায় নিজেকে দেখতে লাগলো রাহা। এরপর হাত দিয়ে ঠোঁটের লিপস্টিক নিয়ে তুষিকে বলল, খুব সুন্দর, অনেক সুন্দর, বিউটিফুল, রাত মতো বিউটিফুল। বলো বলো, বিউটিফুল না? আছো আছো, তোমাকেও সাজুনি দিয়ে দিই। তুষির পা জোড়ায় দু হাতে জড়িয়ে ধরে তুষির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। তুষি হেসে আবার কোলে নিলে রাহা ঠোঁট থেকে লিপস্টিক নিচের হাতে নিয়ে তুষির ঠোঁটে আকুবাকু করতে থাকলো। এরপর গালে কপালে ঠোঁটে সব জায়গায় ঠোঁট ঘষে গাঢ় করে পাপ্পি খেলো। তুষিও আদর করে বাবুর গালে ঠোঁট ছোঁয়ালো। এসব পেয়ে পিচ্ছি খিলখিল করে হেসে ওঠে। আদুরে বিড়াল ছানার মতো সারা মেকআপ বক্স নিয়ে বিছানায় বসে সাজুগুজুতে ব্যস্ত হয়ে পড়ল। মাঝে মাঝে তুষিকে ভয় দেখানোর জন্যে বলে, বাউ, দেখো দেখো, তোমার পিঠে রাক্ষসী, সাজুনি নিয়ে নিলে রাক্ষসী তোমাকে কামড় দেবে, আমি তোমাকে মারবো, বাউ। আবার নিজের কাজে ব্যস্ত হয়ে একা একা বলে, রাহা সাজে, সাজলে অনেক ভালো লাগে। রাহা সাজতে এত ভালো লাগে কেন? অনেক বিউটিফুল লাগে, অনেক বিউটিফুল লাগে। আর তুষি ওর এমন কাণ্ড দেখে হেসে কুটি কুটি হলো। এমন সময় হন হন করে তুষার ওর রুমে প্রবেশ করে। তুষির দিকে এক নজর তাকিয়েই দেখতে পায় সারা মুখে লিপস্টিকের ছড়াছড়ি। ভ্রু কিঞ্চিত করে রাহাত উদ্দেশ্যে বলে, রাহা বুড়ি কি করে? সাজুগুজু করছো? বেশি বেশি সাজুনি করো, এই বেয়াদবের সব জিনিস নষ্ট করে দাও। এসব কিছু আমার। ভাইয়া আসো, তোমাকে টুটু দিয়ে দিই। রাহার কথাই তুষার হেসে তুষির মুখের খুব নিকটে এসে বলে, এভাবে সারা মুখে লিপস্টিক দিয়ে বসে আছিস কেন? কি দিন আসলো, ছেলেদের অ্যাটেনশন পাওয়ার জন্য তুই মুখে লিপস্টিক মেখে বসে আছিস? ছি, কি বিশ্রী লাগছে। তুষি একটু অপমানিত বোধ করলো। ধীর হয়ে জবাব দেয়, দেখো তুষার ভাই, রাহা এসব করেছে।
একটু পরেই মুখ ধুতে যাবে। একটু পরেই মুখ ধুতে যেতাম। একদম বাজে কথা বলবে না, বলে দিলাম। একদৃষ্টিতে নেশাতুর ভাবে তুষার ওর মুখের দিকে তাকিয়ে আছে। সারা মুখে ছোট ছোট ঠোঁটের চুমুর আঁকুপাকু দেখে মনে হচ্ছে কেউ সারা মুখে পরম যত্নে শিল্পকর্ম এঁকে দিয়েছে। তুষার হুট করেই ঘোর লাগা গলায় তুষির দিকে তাকিয়ে রাহাকে উদ্দেশ্য করে বলে, রাহা বাবু, এভাবে চুমু না দিলেও পারতে। এখন তো আমি আর নিজেকে সামলে রাখতে পারছি না। রাহা সোনা, তুমি একটু 2 হাত দিয়ে চোখ ঢেকে রাখো তো। বড় বড় মায়া জড়ানো গোল গোল চোখ দিয়ে একবার ওদের দুজনকে দেখে সত্যি সত্যি ছোট ছোট হাত দুটির সাহায্যে সুন্দর করে নিজের মুখ ঢেকে জবাব দেয় রাহা। আমি মুখ ডাকবো কেন? তোমরা কি করবে? কিউটিকে আদর করবে? কথাটি বলেই টুপ করে হাত সরিয়ে একদৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকে রাহা। তুষার কোনো কথার জবাব না দিয়ে সময় ব্যয় না করে টুপোস করে তুষুর গালে চুমু খেলো। এসব দেখে রাহা লাল টকটকে ঠোঁট দুটি দিয়ে খিলখিল করে হেসে ওঠে। তুষু লজ্জায় রাঙা হয়ে দৌড়ে বাথরুমে চলে যায় মুখ ধোয়ার জন্য। তুষার রাহাকে ধপ করে বিছানায় ফেলে পেটে মুখ ঘষে এলো পাথারি কাতুকুতু দেয়, আর সে খিলখিলিয়ে হেসে কুটি কুটি হয়। তুষার রাহাকে সাবধানের স্বরে বলে, খবরদার রাহার বাচ্চি, এ কথা কেউ জানলে তোর খবর আছে। মনে রাখিস, বিয়ের পর তোর জামাইবাবু তোকে আদর করবে না। এই বদদোয়া দিয়ে দিলাম, সাবধানে, কেউ যেন না জানে। জামাই আদর করবে না কেন? মুখ ফুলিয়ে কাঁদো কাঁদো হয়ে কথাটি বলে রাহা। তো সে ফ্রেশ হয়ে দেখলো ওরা কেউ রুমে নেই। লজ্জায় বাইরেও যেতে ইচ্ছে করছে না। তবুও রাহার ওপর মায়া পড়ে যাওয়ায় চারিপাশে চকিত দৃষ্টি রেখে ধীর পায়ে ড্রয়িং রুমে আসলো। দেখলো রাহা ওর আম্মুর মাথার চুল টানছে। তুষার টেবিলে বসে গ্লাসে পানি ভরছে। নানু আর মামি এটা সেটা গল্প করছে। তুষিও চুপচাপ এক পাশে গিয়ে বসলো। মিনিট দুয়েক যেতেই তুষিকে দেখে রাহার চোখ মুখ দেখা গেল আনন্দের ফুলকি। সবার কথার মাঝে উচ্চস্বরে বলে ওঠে সে, আম্মু তুমি জানো, ওই পাইয়াটা আফুকে পাপ্পি দিয়েছে। আমিও পাপ্পি খাবো আম্মু। ভাইয়া আমাকেও পাপ্পি দাও, আদর করো, অনেক আদর। রাহার কথায় সবাই হা হয়ে গেল। তুষার পানি খেতে গিয়ে বিষম খেয়ে কাঁদতে লাগলো। তুষি লজ্জায় মুখ তুলে আর তাকাতে পারল না। চোখ খিচে বন্ধ করে রাখলো। তার ইচ্ছে করছে মাটি খুঁড়ে নিচে ঢুকে যেতে। কি লজ্জা, কি লজ্জা! নূরজাহান বড় বড় চোখ করে একবার তুষির দিকে আর একবার তুষারের দিকে তাকালো। এখনো রাহা মুখ বন্ধ করেনি, এক সুরে বলেই যাচ্ছে, পাপ্পি খাবো, মজা মজা। ভাইয়া আপুকে আদর করেছে, আমারও অনেক আদর দাও। শেষে আন্টি পরিস্থিতি সামলাতে রাহাকে কোলে নিয়ে নূরজাহানকে বিদায় জানিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়ালেই রাহা জোরে উচ্চস্বরে কেঁদে দেয়। একদম গলা ফাটিয়ে কেঁদে কেটে একাকার হয়ে বলে, ভাইয়া আমি যাব না, পাপ্পি না দিলে যাব না। আপুকেই শুধু কেন আদর করবে? আমিও অনেক আদর চাই, না দিলে সবাইকে মারবো। ভাইয়া আমাকেও পাপ্পা দাও। ভ্যা ভ্যা করে কেঁদে কেটে খুব কষ্টে আন্টি তাকে নিয়ে গেল। তুষার হুড়মুড় করে রুমে প্রবেশ করে 101 গালি দিল রাহিকে। বলল, এত করে বুঝিয়ে আসলাম রুমে, তখন বজ্জাতে কি নিষ্পাপ সেজেছিল। ছোট্ট মাথায় এত কুবুদ্দিনী কিভাবে ঘুমায় বাপ? সাধে কি আর বলি, নারী জাতি মানেই আতঙ্ক। সবার সামনে দিল তো সব মান সম্মান শেষ করে। তুষি সেই যে মাথা নিচু করে দাঁত দিয়ে নখ কাটছে তার হিসেব নেই, কারণ কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। মুখ তোলার আর চো নেই। অসভ্য বনমানুষ আজ মান সম্মান সব খুইয়ে দিল। কে বলেছিল রাহার সামনে চুমু দিতে? লুচু তুষার, সে আর মামির সামনে বসে থাকতে পারল না। আস্তে ধীরে চোরের মতো উঠে দিল এক ভো দৌড়। তোষির অবস্থা দেখে নূরজাহান আর হামিদা উচ্চস্বরে হেসে দিলেন। ছেলে মেয়ে দুটোর মুখ একদম দেখার মতো হয়েছে। শেষে কিনা এই পুচকু রাহা সব ফাঁস করে দিয়ে দুজনকে নাস্তানাবুদ করে ছাড়লো।
তুষার সন্ধ্যায় চায়ের দোকানে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে। বিকেলের পরপরই সেই যে বাসা থেকে বের হয়েছে আর ফেরার নাম নেই। ইচ্ছে করেই সে আজ অনেক রাত করে বাড়ি ফিরবে। মা যত ফ্রি থাকুক ছেলে মেয়ের কাছে, তবুও চুমুর ব্যাপারটা খুবই লজ্জার। তাই তুষারও ভেবেছে আজ আর মায়ের সামনে যাবে না। বন্ধু তৌফিকের সাথে আড্ডা দিতে দিতে বলল, সিয়াম নাকি বিয়ে করে নিয়েছে, ঘটনা কি সত্যি? তৌফিক বেশ আরাম করে চায়ের কাপে চুমুক দিল, এরপর হালকা ঢোক গিলে উত্তর দিল, জানিস, হুট করে একদিন মাঝরাতে তামিম ফোন করে হাঁপাতে হাঁপাতে বলে, দোস্ত একটা বড় সর্বনাশ হয়ে গেছে। তখন আমি ঘুম থেকে ধরফর করে উঠে ঘুমের ঘরেই ওর সাথে তাল মিলিয়ে উচ্চ স্বরে বললাম, কি হয়েছে কি হয়েছে? বিশ্বাস কর, আমার হলের রুমে সবাই জেগে উঠেছিল। কেউ কেউ জিজ্ঞেস করলো, কে মারা গেছে, কি হয় তোমার, বল দেখি কি একটা অবস্থা। শালার তামিম সেই ছোটবেলা থেকেই কোনো ছোট ঘটনাতেও হাইপার হয়ে যায়। কথা শেষ করেই হাসতে হাসতে তৌফিকের পিঠে ধরাম করে তুষার দিল এক চাপ্পড়। তৌফিকও বসে নেই, নিজেও দুটো তুষারের বাহুতে কিল দিয়ে তবেই শান্ত হলো সে। এরপর তুষারের উদ্দেশ্যে বলে, তুষার গলা খাকারি দিয়ে বলে ওঠে, তারপর আর কি, শালাই তখন আমাকে বলে, জানিস সিয়াম সর্বনাশ করে ফেলেছে, একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। তুই বল, এটা কি ঠিক হলো? আমাদের কাউকে কিছু না জানিয়ে এভাবে পালিয়ে যাওয়ার কোনো মানে হয়? অন্তত ওর শালিটারি আছে নাকি আমাদের জানিয়ে তারপর যেতে পারতো। ওর ওরকম অহেতুক কথায় ঘুমে চোখ ভীষণ জ্বালা করছিল আমার। কয়েকটা ইচ্ছে মতো গালি দিয়ে তবেই আমি ফোন রেখে দিলাম। তৌফিক হাসতে হাসতে তুষারের গায়ে ঢলে পড়ল। তুষার বিরক্ত হয়ে জোরে সোরে মাথায় চাটি মেরে বলল, থুর বাল, দূরে যা, এভাবে মেয়েদের মতো তুই গায়ে পড়ছিস কেন শালা? এরপর তুষার চায়ের কাপটা দোকানে রেখে উঠে দাঁড়িয়ে বলল, মামা বিলটা তৌফিক দেবে, আমি এখন বাসায় যাবো। ওই তৌফিক, তুই বিলটা দিয়ে দিস, গেলাম আমি শালা। তৌফিক অনেক ডাকলেও তুষার নাগাল পাওয়া যায়নি। রাতে হামিদা বেগমকে বিছানা করে দিয়ে নূরজাহান বলল, মা, তুষারের বিয়েটা দিয়ে দিলে কেমন হয় বলে তো? ঔষধ খেয়ে পানির গ্লাসটা টেবিলে রাখতে রাখতে জবাব দিলেন হামিদা বেগম, ওরে এখন মেয়ে দিব কে? তাছাড়া তুষার এখন পড়াশুনো করছে, পড়তে থাকুক, চাকরি ছাড়া কেউ মেয়ে দিব না। মা, তুমি জানো না, পোলা আমার তুষির জন্য পাগল। তোমার কি মনে হয় ওরে ছাড়া অন্য কোথাও বিয়ে করব? তাইলে আমি আর কি কমু? মেয়ে রাজি থাকলে আতিকুরের সাথে কথা বল, আজাদটা নিয়ে বিয়ের কথা বলতে যা। তুষিরে নাত বউ করতে আমার কোনো অসুবিধা নাই। মেয়েটা ভীষণ লক্ষ্মী, শান্ত স্বভাবের। তবে দেখিস তোর বাদর ছেলেটা মেয়েটার জানি কষ্ট না দেয়। হামিদা বেগম কথাটা বলেই শুয়ে পড়লেন। বয়স হওয়ার ফলে তেমন রাত জাগতে পারে না। নূরজাহান মশারি টাঙিয়ে মায়ের পাশে বসে পড়ল। আমিও ভাবছি আজ তোমার জামাইকে বলবো, বিয়ে না হোক অন্তত কাবিন করে রাখাই যায়, তাই না? তুষারের ব্যাপার তুমি ভেবো না মা। জানো, আমি আমার ছেলেকে চিনি, খুব ভালোবাসি তুষিকে। হয়তো একটু ঘাটতেরা, তবুও মনটা ভীষণ ভালো। মায়ের সাথে গল্প করে করে প্রায় 10টা বেজে গেল। নিজের রুমে গিয়ে ভাবলো আজাদ হোসেনের সাথে এই বিষয় নিয়ে কথা বলবে। ধীরগতিতে রুমে প্রবেশ করে দেখতে পেলেন আজাদ হোসেন অফিসের ফাইল ঘাটাঘাটি করছে। নূরজাহান বিছানায় হেলান দিয়ে আরাম করে বসে বলে, শোনো না, একটা কথা ছিল। আজাদ হোসেন ফাইলের দিকে চোখ রেখেই জবাব দেয়, বলো, কি বলবে, শুনছি আমি। এভাবে কথা বলা যায়? তোমার মন তো এখন কাজে। আমি কিছু বললে ঠিকঠাক তোমার মাথায় ঢুকবে না। নূরজাহান একটু অভিমান মিশ্রিত গলায় কথাটি বলল। আজাদ হোসেন বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে নিজেও বিছানায় বউয়ের সামনে এসে বসলেন। এরপর বললেন, নূর, এবার বলো, কি এত জরুরি কথা? স্বামীর মুখে নূর ডাক শুনেই মন শীতল হয়ে আসলো। অভিমান ভেঙে নরম গলায় উত্তর দিল, বলছিলাম যে তুষারের বিয়ের কথা। দুই ভ্রু কুঁচকে বিস্ময় হয়ে আজাদ হোসেন বলে, কি এখন এসব কি ভাবো? আতিক ভাই কি বলেছে মনে নেই? আর মেয়েটারও বিয়ের বয়স হয়নি। আহা, আগে শোনো না, আমি আর তুমি ভাইজানের সাথে আগে কথা বলেই দেখি। বিয়ে না হোক কাবিন করে আমরা রাখতেই পারি। তাছাড়া ভালোভাবে বুঝিয়ে বলে রাজি হতেও তো পারে, তাই না? তুমি যা ভালো মনে করো তাই করো, হলে ভালোই হয়।
মেয়েটা কয়েকদিন এখানে থেকে কি সুন্দর বাড়িটা মাথায় করে রেখেছে। সব সময় যদি আমার কাছে থাকে তবে আমি হব সবচেয়ে খুশি। মুখে মিষ্টি হাসি নিয়ে আজাদ হোসেন তৃপ্তি করে বললেন। নূরজাহান মুখ বাঁকিয়ে একটু ঢং করে বলল, হুম, শুধু তুমি একাই বুঝি খুশি হবে, আর আমি অন্য মামির মতো অত্যাচার করব, মুখ বাঁকাবো? ও সরি, শাশুড়ির মতো। হু হু করে আজাদ হোসেন হেসে উঠল। বউয়ের মাঝে মাঝে কি হয় সে নিজেও জানে না। মনে হয় এই বুঝি সেই মিষ্টি সময়ে ফিরে গেছে। হঠাৎ করেই নূর বিয়ের পর যেমন বাচ্চাদের মতো বায়না করত, অভিমান করত, ঠিক তেমন হয়ে যায়। এভাবে হাসতে দেখে দামড়া বেটা বলেই হনহন করে তুষির রুমে চলে গেল নূরজাহান। রুমে এসে তিনি দেখতে পেল তুষি টেবিলে বসে মনোযোগ দিয়ে পড়ছে। হালকা হেসে তুষির দিকে এগিয়ে গেল তিনি। এরপর মাথায় হাত বুলিয়ে আদর করে পাশের চেয়ার টেনে বসে বলল, কিরে, এখনো ঘুমাসনি কেন? আমি আরো ভাবলাম হয়তো তুই ঘুমিয়ে কাঁদা। মামির সামনে তুষির বেশ লজ্জা করছিল, তবুও কাছুমাছু করে রিনরিনে কণ্ঠে উত্তর দেয়, কোচিংয়ের পড়াগুলো শেষ করছিলাম আমি, একটু পরেই ঘুমাবো মামি। মামি থেকে মা বলা শুরু করবি কবে? তুমি যখন বলতে বলবে। পড়ার তালেই মুখ ফসকে কথাটা বলে ফেলে তুষি। যখন মামির কথা বুঝতে পারল চমকে নূরজাহানের মুখের দিকে তাকালো, দেখলো মিটিমিটি হাসছে তিনি। তুষির লজ্জায় সারা শরীর অসাড় হয়ে আসলো, মুখ দিয়ে কোনো কথা বেরুচ্ছে না। চোখ বন্ধ করে দাঁত দিয়ে কলম কামড়াতে লাগলো তুষি। নূরজাহান তুষির অবস্থা বুঝতে পেরে মুখে হাত বুলিয়ে বলল, হয়েছে অনেক পড়া, এবার চল তুই আর আমি মিলে আজ জমিয়ে সিনেমা দেখব। মাথা তুলে একবার তাকিয়ে আবার নিচু করে ফেলল তুষি। এরপর কণ্ঠ খাদে এনে বলল, টিভিতে তো ভালো সিনেমা হয় না মামি। আরে কি বলেছে টিভিতে দেখব? চল, তুষারের পিসিতে ওয়াইফাই কানেক্ট করা আছে। ওই বনমানুষের সামনে গেলেই এখন তুষির ভয় হয়, ভীষণ রকমের ভয়। তার উপর মামি অফার দিচ্ছে বাঘের গুহায় যেতে। শুকনো গলা ভিজিয়ে নূরজাহানের দিকে তাকিয়ে বলল, মামি আমি ঘুমাবো, ভীষণ ঘুম পেয়েছে, তুমি যাও প্লিজ মামি। নূরজাহান দিল এক ধমক। ঢং করিস না আমার সাথে, তোদের ক্লাস আমি সেই 20 বছর আগেই পার করে এসেছি, চুপচাপ আমার সাথে আয়। কথাটি বলেই তুষির হাত ধরে টানতে টানতে নিয়ে গেল তুষারের ঘরে। এরপর পিসি চালিয়ে বিছানায় আরামে বসে দুজনে সিনেমা দেখায় ব্যস্ত হয়ে পড়ল। প্রথম প্রথম ঘুমের তালবাহানা দিলেও পরে তুষি নিজেই বেশি লাফালাফি করছে। ঘণ্টাখানেক পরেই তুষি সিনেমা শেষ হতে না হতেই ঘুমিয়ে পড়ল। নূরজাহান সিনেমা শেষে তুষিকে ডাকার জন্য ফিরে তাকালেই দেখতে পেল সে ঘুমিয়ে কাঁদা। অনেক ডাকাডাকির পরেও যখন তুষি উঠল না, শেষে ফুস করে নিঃশ্বাস ফেলে সব ঠিকঠাক করে রুমের বাতি নিভিয়ে নিজের রুমে চলে গেল। অনেক রাত করে বাসায় ফিরে চুপি চুপি তুষার নিজের রুমে প্রবেশ করলো। রুম তখন আবছা অন্ধকার। বড় সড়ো দম নিয়ে ফোন ঘড়ি টেবিলের উপর রেখে সামনে তাকাতেই তুষারের নজর বিছানার কাছে যেতেই দুই ভ্রু আপনা আপনি ভীষণ রকম কুঁচকে গেল। জীবনেও তো ওর রুমে কোনো মেয়ের চুল পরিমাণও চিহ্ন পাওয়া যায় না, আর আজ আসতো একটা মেয়ে মানুষ, তাও আবার বিছানায় বেঘরে ঘুমুচ্ছে। তুষারের মনে মনে একটা কথাই আসলো, বিয়ের আগে আমার রুমে মেয়ে আসলো কোথায় থেকে? এটা কি স্বপ্ন না বাস্তব? বাস্তব হলেও নিশ্চিত কোনো ভয়ঙ্কর পরিটরি হতে পারে। শেষে কিনা আমার বইয়ের জিনিসের পরির নজর পড়লো। এসব ভাবতে ভাবতে ধীর পায়ে এগিয়ে এলে বিছানার অতি নিকটে আসতেই দেখতে পেল অনাকাঙ্ক্ষিত এক সুন্দর দৃশ্য। তুষি ঘন ঘন শ্বাস নিয়ে ঠোঁট দুটি হালকা ফাঁকা করে আয়েশ করে ঘুমুচ্ছে। এই মুহূর্তে তুষারের মনে হচ্ছে আকাশের কোনো এক টুকরো মেঘ তুষির মুখের চারিপাশে লেপ্টে আছে। ঘন নদীর তীব্র স্রোতের শ্বাস আর শব্দের মতো তুষির নিঃশ্বাসের আওয়াজ তুষারের কানে বাজছে। ভাবনার মাঝেই পা টিপে টিপে তুষির মাথার কাছে গিয়ে বসে এক ধ্যানে মুখপানে তাকিয়ে থাকলো। নিজের জ্বলন্ত চোখ জোড়া দিয়ে তুষির সারা মুখে পরখ করতে লাগলো।
আলগা ঘন কালো চুল, ছোট্ট কপাল, ঘন পল্লবের দুটি চোখের পাপড়ি, চিকন নাক, কমলার কোয়ার ন্যায় ঠোঁট আর গলার মাঝ বরাবর কালো তিল। আস্তে করে আলতো হাতে তুষির গলার সেই কালো তিলটাকে স্পর্শ করলো তুষার। ঠোঁটজোড়া আলগা করে ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে তুষি। এরকম এলোমেলো হয়ে ঘুমানো দেখে তুষারের মনের ভিতর তোলপাড় শুরু হয়ে যায়। মাথার ভিতর ভন ভন করে। নিজেকে অনেক সামলে তুষির মুখের কাছে ঝুঁকে রইল। তুষির ঘুমের ঘোরেও মনে হলো কেউ অতি নিকটে থেকে তার দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। মুহূর্তেই ওর ঘুম ছুটে যায়। অন্ধকারের মধ্যেও হালকা চোখে চেয়েই দেখতে পায় এটা আর কেউ না, তার তুষার ভাই। ভয়ে টপ করে আবার চোখ বন্ধ করে ঘুমের ভাব নিয়ে শুয়ে থাকে। তুষির মনে হয় এই বুঝি ধরা পড়ে গেল। ভয়ে ভয়ে দোয়া দরুদ পাঠ করে ওভাবেই পড়ে থাকে। কখনো মনে হয় মাথা ভীষণ চুল কাচ্ছে, গায়ের জামাটা বোধ হয় সরে গেছে। এই যা, ওড়নাটা ঠিক আছে তো? তুষার ভাই ভুলভাল কিছু করে ফেলবে না তো? এত রাতে তুষির রুমেই বা কী করছে? তৎক্ষণাৎ তুষির মনে পড়ে যায় সে নিজেই তো বাঘের গুহায় পা রেখেছে। অনেক সময় মাথা চুলকানোর পর এবার আর সহ্য করতে পারল না। ঘুমের ভাব করেই মাথা চুলকে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল সে। তুষির মাথার চারিপাশ থেকে ভালোভাবে চুল নিয়ে চারিপাশে পেঁচাতে লাগলো তুষার। অনেকক্ষণ পরে পেঁচিয়ে পেঁচিয়ে অবশেষে ঢিলে ঢালা বিনুনি করতে সক্ষম হলো। তখনও তুষি চোখ খিচে বন্ধ করে রেখেছে। ভয়ে হৃদস্পন্দনের বেগ দ্রুত থেকে দ্রুত হচ্ছে। প্রায় কিছুক্ষণ পর তুষি অনুভব করে নিজের কপালে ভালোবাসার পরশ এঁকে দিচ্ছে কেউ। এরপর নাকে নাক ঘষে হালকা কামড় দিয়ে কানের কাছে মুখ নিয়ে তুষার বিড়বিড় করে বলল, তুষু চুন্নি, তুই কি ঘুমাস নাকি আমাকে খুন করার তালবাহানা খুঁজিস? জানিস এই মুহূর্তে ভেতরে আমিটা বড্ড বেসামাল করে তুলছে। ইচ্ছে করছে টুস করে তোর টমেটোর মতো গাল দুটো গিলে খেয়ে ফেলি। তোর সব সাধারণ জিনিস আমার কাছে অসাধারণ কেন মনে হয় বলতে পারিস? এই যে এখন ঘুমাচ্ছিস, এদিকে আমার হৃদস্পন্দন থমকে গেছে। মনে হচ্ছে এই বুঝে অ্যাটাক ফ্যাটাক করে বসি। তো সুচুন্নি রে, বিয়ের আগেই যত পারিস ঘুমা, তারপর সব কিছু শোধ তুলবো। হাজার হাজার রাত একটু ঘুমাতে দিব না। কি সৌভাগ্য করে তোর, বিয়ের আগেই জামাইয়ের রুম দখল করে ঘুমাস। থাক ঘুমা, আমি যাচ্ছি। কথা শেষ করেই টপাস করে আবার গালে চুমু খেলো তুষার। এরপর দ্রুত বিছানা থেকে সরে অন্য রুমে চলে গেল। তুষার চলে যাওয়ার শব্দ পেয়েই ধপ করে শোয়া থেকে উঠে বসে তুষি। একটু আগে মাদকের ন্যায় কথাগুলো এখনো ওর কর্ণদয়ে বাজছে। কান দুটি লজ্জায় ঝাঝা করে উঠল তার। কম্পিত স্বরে খুব কষ্ট করে বলল, ছি তুষার ভাই, তুমি এত নির্লজ্জ কেন? নির্লজ্জ তুষার ভাই, নির্লজ্জ নির্লজ্জ নির্লজ্জ। আমি খুব বুঝতে পেরেছি, এই নিষ্পাপ মেয়েটাকে না মারা পর্যন্ত তুমি ক্ষান্ত হবে না। লজ্জায় মুখ ঢেকে বড় করে শ্বাস নিয়ে হঠাৎই চুলের কথা মনে পড়ে গেল তুষির। পিঠ থেকে এক টানে চুলগুলো সামনে আনতেই দেখতে পেল কেউ খুব যত্নে অতি মনোযোগ সহকারে বিনুনি করে ফিতার জায়গায় ছেলেদের হাতে পড়া রাবার দিয়ে বেঁধে দিয়েছে। আচমকাই তার ঠোঁটে ভালোবাসার হাসি ফুটে উঠল। চোখগুলো খুশিতে চিকচিক করে উঠে মনে হলো মুক্ত আকাশে উড়ে বেড়াতে। মনের মাঝে ভালোবাসার শিহরণ বয়ে গেল। রাতগুলো তার নিজস্ব কল্পনায় তুষারকে নিয়েই ভেবেই কাটিয়ে দিল তুষি। কখনো তুষার হয় প্রেমিক পুরুষ, তার কোলে মাথা রেখে তুষিকে নিয়ে হাজার হাজার কবিতা লেখে, আর সে তুষারের দিকে অপরূপ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এভাবেই কল্পনায় অবিচ্ছিন্নভাবে সময় পার করে দেয় হাজার বার, বহুবার। আমিনা বেগম দুপুরের দিকে নূরজাহানের ফোনে কল করলো। ফোন কানে দেওয়ার সাথে সাথে আমিনা বেগম সবার টুকটাক খোঁজ খবর নিয়ে বলল, ভাবি, তুষি অনেকদিন তো হলো ওখানে থাকলো, এবার পাঠিয়ে দাও আমার কাছে। এদিকে তুষির রুম গেলেও আমার দম বন্ধ লাগে। তানহা চলে যাওয়ার পর তুষি যদি দূরে থাকে তাহলে আমি আর নিঃশ্বাস নিতে পারি না। তুমি যে করেই হোক আজই পাঠাও। বুকের ভেতর কষ্টগুলো চাপিয়ে ধীর গতিতে কথাগুলো বললেন তিনি। তার বাচ্চাদের মতো কথা শুনে নূরজাহান হেসে হেসে জবাব দেয়, তানহার মতো তো তুষিকেও একদিন অন্যের ঘরে পাঠাতে হবে। তখন কি করবে ননদিনী? তুমি বরং এখন থেকেই একা থাকার অভ্যাস করো। না না, তুষিকে আমি বিয়ে দিব না।
এই কয়েকদিনে আমি বুঝেছি, যতই বকাবকি করি না কেন তবুও মেয়েটা আমার চারপাশেই ঘুরঘুর করে। নূরজাহান সোফায় আরাম করে বসে উত্তর দেয়। মেয়ের মা হয়েছ বোন, এসব তো মেনে নিতেই হবে। আর শোনো, আমি তুষারকে বলি বিকেলের দিকে নিয়ে যেতে। তুষি খাওয়া দাওয়া করে এখন একটু ঘুমিয়েছে। তুষার কোথায়? ছেলেটার কি ফুপির কথা মনে পড়ে না? দুজন মনে হয় তোমাকে খুব জ্বালাচ্ছে, তাই না? তুষি তো সুযোগ পেলে মাথায় উঠেই বসে, পড়াশোনাটা একেবারে চাঙ্গে উঠিয়ে বসে গেছে, তা আমি জানি। মুচকি হেসে জবাব দেয় নূরজাহান। তুষির মতো শান্ত মেয়ে হয় না নন্দিনী। তুষি আমাকে একটুও জ্বালেনি, বরং তোমার ভাতিজাই ওর পিছু সারাক্ষণ পড়ে থাকে, মেয়েটাকেই কাঁদায়, আবারই দুজনে তর্কাতর্কি শুরু করে দেয়। তুষির মতো ঘাটতে রেখে একমাত্র তুষিই ঠিক করতে পারবে। নূরজাহান ফিক করে হেসে কথাটি বলে ফোনের ওপাশ থেকে আমিনা বেগমও হেসে দেয়। এরপর আরও নানান কথা দুজনে বলতে থাকে। কেউ কখনো দেখে বলতে পারবে না তারা ভাবি ননদিনী। সবসময় একদম দুই বোনের মতো একজন আর একজনের পাশে থেকেছে। অনেকক্ষণ কথা বলে আমিনা বেগম ফোন রেখে দেয়। নূরজাহান তাকে আশ্বাস দিয়েছে তার আদরের ছোট মেয়েকে তুষার বিকেলেই দিয়ে আসবে। আমিনা বেগম এ কথায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তুষি যাওয়ার পর বাড়িটা প্রায় মৃত্যুপুরীর মতো হয়ে গিয়েছে। তুষি থাকলে বাড়ি সব সময় মাথায় করে রাখে, সারা দিন খিলখিল করে হাসে, নয়তো এদিক সেদিক দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়ায়। নিজের আদরের ভাতিজার জন্যে আজ নানান রকম রান্না করবে আমিনা বেগম। নিজে বেড়ে খাইয়ে তবেই তিনি শান্তি পাবে। কত মাস পর ছেলেটা আজ এই বাসায় আসবে, ভাবলেই আমিনা বেগমের খুশিতে চোখ দুটো ঝকঝক করে ওঠে। তুষার বাইরে ছিল, তুষিকে পাঠাতে হবে বলে নূরজাহান ফোন করলেন তুষারকে। ফোন দিয়েই বাসায় আসার জন্য তাড়া দিল। ছেলেটা এত বাইরে বাইরে ঘুরে বেড়াবে কেন? কয়েকদিনের জন্যে আসে মায়ের কাছে, একটু বসতে পারে না? তাই তিনি তুষারকে ইচ্ছে মতো ছাড়লেন। এরপর চিল্লিয়ে বলল,